কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, উনি যাওয়ার আগ মুহূর্তে একটা আইন করে গিয়েছিলেন যে আহ, উনি আরো 1 বছর এসএসএফ সুবিধা পাবেন, উনি ভিআইপি মর্যাদা ভোগ করবেন। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে বলেছে উনি নিজের জন্য কেন এমন একটা আইন করলেন। তো এটাই সরকার আবার কমিয়ে দিল। এই ওনার বাড়িয়ে নেওয়াটাই বা আপনি কিভাবে দেখেন, এবং এই কমিয়ে দেওয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। এটার আরো অন্তর্নিহিত ঘটনা আছে। উনি যে ভিভিআইপি মর্যাদা নিয়েছেন, আগে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিল 3 মাসের। উনি নিজে এটা ভিভিআইপি নিজে করেছেন 1 বছরের জন্য, কিন্তু এটা ওয়েবসাইটে পাওয়া যায় না। আপনার যে বিজি প্রেস, তার ওয়েবসাইটেও নাই, দুনিয়ার কোথাও নাই, কিন্তু আমার কাছে ধরা আছে। আগেরটাও আছে, পরেরটাও আছে। হ্যাঁ। তো এই যে চুরি করে এইটা কাজটা করছে, এটার তো বিচার হওয়া উচিত। এছাড়া দুদকে তার বিরুদ্ধে মামলা আছে, অন্য অপরাধে দুর্নীতির মামলাও আছে, এবং মামলা করেছে ব্যারিস্টার সারোয়ার সাহেব, ওই মেজর রিচার্ড সারোয়ার সাহেব, উনি কেস করেছেন। তো অভিযোগ আছে, তদন্ত হয় না কেন? ওনার 1 বছরের ভিভিআইপির চাইতে তো তার দরকার হচ্ছে দুদকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তার উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে, সেটা গুরুত্বপূর্ণ নাকি 1 বছরের কেটে ওটাকে 6 মাস করা গুরুত্বপূর্ণ? আমি তো মনে করি ওই বিচারটা হওয়া উচিত, কারণ দেশটাকে তো সে ফোকলা বানায় ফেলছে, তার বিচার হতে হবে না? প্রত্যেকের বিরুদ্ধে লিখিত ভাবে দুদকে মামলা হয়েছে, সেই মামলার তো তদন্তটা শুরু হয় নাই। তদন্ত শুরু হবে, দোষী হলে তাদের বিচার হবে, দোষী না হলে খালাস পাবে, সমস্যা নেই। তারা তো ডিনাই করে, তারা দুর্নীতি করে নাই। সুতরাং দুর্নীতি তদন্ত হতে অপরাধ কি? সুতরাং আমি এটা বলবো যে আমার মনে হয় সরকার মাঝামাঝি একটা অবস্থান নিছে, যে সাপও পরে লাঠিও বাঁচে। মানে বেচারা ইউনিস 1 বছরে আপনার ভিভিআইপি মর্যাদা নিয়ে 1 বছরে সিস্টেম দিছে, এটাকে 6 মাস করে দিছে। তো এটাও তো একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেল। 3 মাস ছিল আগে, 3 মাসই করা উচিত ছিল, তার বাকিটা কেড়ে নেওয়া উচিত ছিল। অন্যায় তো। তারপরে আমি বললাম তো, প্রজ্ঞাপন নাই। প্রজ্ঞাপন আপনি কোথাও খুঁজে পাবেন না। প্রজ্ঞাপন তো একবার বিজি প্রেস কোথায় ওটা ছাপায় প্রথম দিয়ে ফেলছে, ইউনিস বুঝছে যে এটা সমস্যা হতে হবে, গায়েব করে দিচ্ছে। সো এটা বিচার হওয়া উচিত। শুধু এটা না, বিচার হওয়া উচিত, কারণ এর অন্তর্নিহিত কারণটা হচ্ছে সে চুরি করে এই প্রজ্ঞাপন নিয়েছে। তারপরে দুদকের যে তাদের অভিযোগ আছে, সে অভিযোগেরও বিচার হওয়া উচিত। আচ্ছা, এই যে আপনি বললেন যে সাপও মরে লাঠিও না ভাঙে, আর লাঠি দিয়ে যদি আপনি সাপ মারতে যান, লাঠি না ভাঙলেও লাঠি তো একটু ক্ষতিগ্রস্ত হবে, দাগ টাগ তো ভরবে, কিন্তু সেটাও তো আমরা দেখি না। দেখেন, এই সর্বশেষ একটা ঘটনা বলি আপনাকে। এই যে এত আলোচনা হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হওয়া না হওয়া, শপথ নেওয়া না নেওয়া, বিরাট আন্দোলন। 16 দিনের আলটিমেটাম, যে 16 দিনের মধ্যে সরকারকে ফেলে দিবে, এই ধরনের আলটিমেটাম জামাত থেকে দেওয়া হচ্ছে। কিন্তু এগুলোর চেয়ে এই মুহূর্তে বড় সমস্যা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের একটা গোলামী চুক্তি হয়েছে, এই চুক্তিটা যে কেউ করুক, করলে মাথা খারাপ হয়ে যাবে। এরকম একটা গোলামী চুক্তি করার পর সরকার অথবা বিরোধী দল কেউ কিছুই বলছে না কেন? আপনার চিন্তা করা দরকার যে এই যে চুক্তিটা করলো জাস্ট ইলেকশনের 3 দিন আগে, 3 দিন আগে এই চুক্তিটি করেছে। বলেন তো এই চুক্তিটা করার কি প্রয়োজন ছিল? এবং চুক্তিটার এত শর্ত, সেই শর্তে রীতিমতো ভাবে ওই চুক্তিটা বহাল থাকবে। ওই চুক্তিটা আপনার ইউনূস এবং এখনকার ফরেন মিনিস্টার তারাই মিলে বলেছে, আবার বলে যে চুক্তিতে শর্ত নাই। বলেন তো আধুনিক যুগে গোপন রাখা সম্ভব? এই চুক্তিতে আমার কাছেও আছে, সবার কাছে আছে। চুক্তিতে আপনি চিন্তা করেন, আমরা তো গোলাম, মানে কি আমেরিকার বাইরে আমাদের 1 পা ফেলানোর উপায় নেই, এমন অবস্থায় গোলামি সৃষ্টি করেছে। তো এই চুক্তিতে তো প্রকাশও করে না, সরকারের পক্ষ থেকে প্রকাশও করে না। এই জন্যই আমি বলতে চাই যে ইউনূস হচ্ছে আমেরিকান সিটিজেনই না, শুধু আমেরিকার আরো কি কি পুরস্কার পাইছে, আমেরিকান নাগরিক পায় না, সে পেয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি আমেরিকান পারপাস সার্ভ করার জন্য তার অন্তর্বর্তীকালীন সরকারে সব বিদেশি নাগরিক ঢুকায়
এই কাজ করেছে, পুরোটাই আমেরিকার স্বার্থে করেছে। সুতরাং এখানে এই সরকারও ভাবতেছে হয়তো যে এই চুক্তি নিয়ে টানাটানি করলে আমাদের আবার গদি টানাটানি হয় কিনা। কারণ ইউনুসের সাথে তো এখনো ইউনুস তো ডিপ স্টেটের খেলা খেলতেছে বলে মনে হচ্ছে। কারণ আমি কিন্তু আগেও লিখেছি যুগান্তরে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমরা এখন রিয়েলি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। কারণ সরকার এটা ওটা করে কিন্তু আসল কাজগুলি করে না। 111 এর কুশীলবদের গ্রেপ্তার করা শুরু করলো, এখনো এটা থেমে গেছে। আপনি খেয়াল করে দেখেন। আবার ফের দেখেন যে এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি, আনডিসক্লোজ এগ্রিমেন্ট ইংরেজিতে করেছে, ওটার লেখা আছে আনডিসক্লোজ, অর্থ তো একই হলো। এবং সেখানে আমাদেরকে কৃতদাসে পরিণত করেছে। আমরা আগে বলেছি ভারতের সাথে 30টা চুক্তি এবং সমঝোতা করে গেছে হাসিনা, সব ভারতের অনুকূলে, কিন্তু সেখান থেকে বেরোনোর স্কোপ আছে, এখান থেকে তো বেরোনোর স্কোপ নাই। আমেরিকার ধ্বংস না হলে এখান থেকে বেরোনোর স্কোপ নাই। সুতরাং আমার তো মনে হয় এটা অবশ্যই ইউনুসকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং ইউনুসকে, এবং বিশেষ করে এখন যে ফরেন মিনিস্টার বানানো হয়েছে সে এটার সাথে জড়িত আছে। সেই বলছিল যেটা বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেই করা হয়েছে। তাও যদি করে থাকে, জামাত অবশ্য, জামাতে আমি অবশ্য ডিনাই করেছে, কিন্তু বিএনপির থেকে কোনো কিন্তু সারা শব্দ পাওয়া যায়নি। তা আমার মনে হয় আমরা আমেরিকার ফাঁদে এখন পড়ে আছি, আবার ভারতের ফাঁদেও পড়ে আছি। এখন আমাদের ভবিষ্যৎ কি আমরা ঠিক বুঝতে পারতেছি না। না, সরকার নয় না বলুন, আমার কথা হলো কি, যে বিরোধী দল যারা নাকি দেশের জন্য তাদের চিন্তা শেষ নাই, এনসিপি, জামাত, তারাও তো এই চুক্তি নিয়ে কোনো কথা বলতে পারে, তারাও তো কিছু বলতেছে না। তাহলে সবাই মিলে কি দেশটাকে আমেরিকার কাছে দিয়ে দিচ্ছি? না, ব্যাপারটা হলো সবাই আসলে ক্ষমতায় যেতে চায়, সরকার ক্ষমতায় থাকতে চায়, বিরোধী দল ক্ষমতায় যেতে চায়। এখন সারা বিশ্বে পরাশক্তি হিসেবে মাধুরীর থেকে শুরু করে 4-5টা নেতা হত্যা করেছে, তুলেও নিয়ে আসছে আমেরিকা। ট্রাম্প এই যে এখন যে যুদ্ধ লাগাইছে তার যে ভূমিকা, এইসব ধরে নিয়ে বুঝতে পারতেছে যে এখন আমেরিকাকে যদি খুশি না রাখি তাহলে ক্ষমতায় যাওয়াও সম্ভব না, ক্ষমতায় থাকাও সম্ভব না। এই কারণে মনে হয় কোনো দলই কোনো উচ্চবাচ্য করছে না। আপনি তো বলতেই পারেন, আমিও তো বলতেই পারি যে পার্লামেন্ট আছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল এবং সরকারি দল কিন্তু কাছাকাছি, ডান হাত আর বাঁ হাত। সরকারি দল, বিরোধী দল একবারও কিন্তু এই চুক্তিটার ব্যাপারে কোনো কথা বলে নাই। বাইরের থেকে একবার খালি বলে দিছে যে যে আমরা এই চুক্তিতে সমর্থন করি নাই, যখন ওই ফরেন মিনিস্টার বলছিল যে বিরোধী দল এবং জামাত এবং বিএনপি নেতাদের সাথে কথা বলা হয়েছে, তখন জামাত আস্তে করে একটু বলে দিচ্ছে যে না, সে না, আপনি সংসদে আছেন, সংসদে বলেন না কেন? আপনি জুলাই সহ অমক টমক নিয়ে ওয়াকআউট করেন, কথা বলেন, গাড়ির জন্য কথা বলেন, কিন্তু এটার জন্য বলেন না কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বসে থাকেন, এনসিপি অবশ্য বয়কট করেছে, এখন আইনটা একটা করে রাখছেন, নিজের মাথায় নিজে খড়গড়ানি করছেন। ধরেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, 5ই আগস্টের পরে এই 80% আওয়ামী লীগের নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে এই আওয়ামী লীগের করা 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, 80% লোক। এখন ধরেন এই যে ওপেন এন্ডেড আইনটা করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এখন ধরেন জামাত ইসলাম বা এনসিপি রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, বিএনপি সরকার আছে নিষিদ্ধ করে দিতে পারে। আওয়ামী লীগ ধরেন 10 বছর, 20 বছর, 100 বছর পরে ক্ষমতা আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ যে ক্ষমতায় থাকবে সে অপর দলকে নিষিদ্ধ করতে পারবে। এই ধরনের কালো আইন তো করা ঠিক হয়নি। এবং জামাত এটা তখন বুঝতে পারে নাই, জামাত কিন্তু সংসদে বসেছিল, সে ভাবছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, খুব খুশির খবর। ওরা বুঝতেও পারে না, হয় বুঝতে পারছে কিনা জানি না, আইন তো হয়ে গেছে। এখন রাস্তায় তাবালিং করেন না দেখি, তোমরা তাহলে করেন, বিরোধী দল যায় তো, গেছে 4 তারিখে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটা মিছিল বার করছিল, কাকরাইল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে মিছিল করে গেছে এবং আসছে, কিছু হয় না। আপনি শান্তিপূর্ণ ভাবে না হয়ে অশান্তি তৈরি করেন না, দেখি না, তখন টিয়ার গ্যাস আছে, সাউন্ড গ্রেনেড আছে, কামান আছে, জেলখানা আছে, নিষিদ্ধ করা আইন আছে, সবই তো আছে।
সবই তো বিএনপির হাতে তুলে দিয়েছেন, চুপচাপ বুঝিয়া না বুঝে। তো এই ধরনের আইন গণতন্ত্রে আমি বরাবর বলেছি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে একটা দল আর একটা দলকে নিষিদ্ধ করার কথা বলতে পারে না, তাকে পলিটিক্স দিয়ে ফাইট করতে হবে। কিন্তু এই আইনটা কিন্তু করে ফেললো। এটা এখন দেখেন কি কোন জায়গায় যায় দেশ। আচ্ছা, এখন জামাত এবং এনসিপি তারা তো আন্দোলনের জন্য মাঠে আছে, দেখলাম ওই দিন জনসভাও করলো, সমাবেশ করলো, অনেক হুমকি দিল। এখানে একটা জিনিস, মানে দুইজন নেতা কথা বলি আমি, নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান। নাহিদ ইসলাম বললেন যে 2 মাসের মধ্যে এই সরকার যে পরিমাণ অজনপ্রিয় হয়েছে, ইতিহাসে থেকে আর কোন সরকার এত অজনপ্রিয় হয়নি। আর ডক্টর শফিকুর রহমান বললেন যে এই সরকার ধীরে ধীরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করতেছে, আওয়ামী লীগের দিকে ধাবিত হচ্ছে। আবার ওই একই দিনে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন করতে হবে। এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এটা কি অনেকে বলে কি যে এগুলি নাকি আপনার লোক দেখানো, তারা নাকি চলে ঠিকই আছে, আপনি কি মনে করেন? না, এক নম্বর হলো ফখরুল ইসলাম আলমগীর, মজলুম নেতা। সে জেল খেটছে, ময়লার গাড়ি আগুন দিচ্ছে, সে কারণেও জেল খাটছে, বেচারার জীবন শেষ। তারপর তিনি বলছেন রাজনৈতিক ভাবে তাকে নিষিদ্ধ করতে হবে। বুঝলাম, রাজনৈতিক ভাবে তার অনুকম্পায়, তার সহযোগিতায় বিএনপির ভিতরে তো গুপ্ত জামাত আছে। আগে বিএনপিটাকে জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী একটি দল, আগে সাচ্চা জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপিকে আগে তৈরি করুক, গুপ্ত জামাত বের করুক। আমি তো অনায়াসে বলতেছি যে 20% কমপক্ষে বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে, আপনি বের করেন। দুই হচ্ছে নাহিদ ইসলাম যেটা বলেছে, আপনি তো আছেন মাঠে, বলেন যে আনপপুলার হয়েছে সে চলে যাবে, আনপপুলার হলে সে ফেল করবে, বুঝলাম। কিন্তু আপনারা বিরোধী দল যে মাঠে গেলেন, মাঠে যে আন্দোলন করবেন, আন্দোলন কোথায়? হেঁটে হেঁটে মিছিল করতেছেন, এই পর্যন্তই শেষ। আইন করে দিচ্ছেন না একটা, কোনো স্কোপ নাই, আন্দোলন হবে না। এই কারণে কারণ আন্দোলনের গতি প্রকৃতি দেখে মানুষ মনে করছে যে এটা আমরা আর মামুরে খেলা খেলি চলতেছে। আন্দোলনে দেখাচ্ছে বিএনপিকে আনপপুলার করার জন্য মাঠে থাকতেছে, সমালোচনা করতেছে, ফেসিবাদের পথে যাত্রা শুরু করছে। তার মানে ফেসিবাদ এখনো হয় নাই। আপনারা তাফালিং করেন, দেখুন ফেসিবাদ চেহারা দেখবেন। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছে, একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। গত 2-3 দিন ধরে আমরা দেখছি যে এই যে গুপ্ত রাজনীতি নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের উত্তেজনা, এটার উপর আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? দেখেন, আপনি বলেন যে গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্তর কোনো সুযোগ নেই। গুপ্ত হলে ওই যে আপনার জেএমডি ছিল, আনসার বাংলা টিম আছে, পার্বত্য চট্টগ্রামে নাথান বোমের একটা সংগঠন আছে, সে তো নাথান বোম তো হিল ট্যাক্সের একটা অংশ স্বাধীনতা চায়। তারপরে হিজবুত তাহির, আমি পরশুদিন দেখলাম যে হিজবুত তাহির চিটাগাং বেল্ট থেকে শুরু করে আপনার ঢাকার প্রেস ক্লাবে পর্যন্ত সভা করেছে। তার নাম দিছে হিজবুত তাহিদ। হ্যাঁ, নামটা একটা লাস্ট তারিখ নামটা পরিবর্তন করছে, অর্থাৎ আদর্শ সব এক। অর্থাৎ না না নাম না, এখানে আপনি বলে এখানে একটু ঝামেলা আছে। হিজবুত তাওহীদ এবং হিজবুত তাহরীর টোটালি যেটা ভিন্ন সংগঠন, এটা আমি জানি। আচ্ছা, যে হ্যাঁ, কিন্তু আপনি যদি জেনে থাকেন, আপনি দেখেন তাদের আদর্শ এবং হিজবুত তাহরীরের আদর্শ এক, সম্পূর্ণ এক। এটাও রেডিক্যাল। তার তো ফ্রি স্টাইল মিটিং করতেছে, ফ্রি স্টাইল চিটাগাং গেট থ্রু করে এবং প্রেস ক্লাব 85 ঢুকছে। হ্যাঁ, তো আপনি যে উগ্রপন্থা দক্ষিণপন্থা আর কত আবিষ্কার করবেন, এটাকে ফ্রি লাইসেন্স দিচ্ছেন। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে গুপ্ত রাজনীতি। ধরেন চিটাগাংয়ে সরকারি সিটি কলেজে ওখানে লিখছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আরে ভাই, সেখানে ছাত্র দল রেখে দিচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এই তো গুপ্ত রাজনীতি, আপনার কষ্ট লাগলো কেন? ছাত্র শিবিরের আপনি বলেন, এখনো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের কোন কমিটি কেউ জানে না, কমিটি ঘোষণা করে না। আপনি, আমার বক্তব্য একটাই, গুপ্ত রাজনীতি যদি হয় তাহলে নকশালার থেকে শুরু করে যত আন্ডারগ্রাউন্ড পার্টি আছে সবাইকে স্বীকৃতি দিতে হবে রাজনীতি, সেটা তো দেওয়া যাবে না।
কারণ আমাদের দেশে ইন্টেক্সের স্বাধীনতাও চায়, এমন এমন বাহিনীও আছে। সুতরাং গুপ্ত রাজনীতি যারা করে, জামাতকে অবশ্যই সরকারের পক্ষ থেকে বলা উচিত যে তোমাদের গুপ্ত প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যদি করতে চাও, তাহলে তোমাদের প্রকাশ্যে আসা উচিত, আর গুপ্ত হলে তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জায়গা নেই। গুপ্ত রাজনীতিতে আন্ডারগ্রাউন্ডে চলে যায়।